আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। স্থল সীমানার বাইরে জল সীমাতেও জল সীমাতেও বাংলাদেশকে এবার ঘিরে ফেলার ব্যবস্থা করলো ভারত। বেশি দিন আগের কথা নয়, চীনের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস খুব গর্ব করে বলেছিলেন, যাকে বলে একেবারে বুক চিতিয়ে, যে উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান। তিন দিকে ভারত দিয়ে ঘেরা, বাকি একদিকে কিছুটা তো মায়ানমার ঘিরে রেখেছে, আবার বাকি ছিল একটুখানি দক্ষিণের এক ফালি অংশ বে অফ বেঙ্গলের দিকে। তাকেই ওশান বানিয়ে সে কি বড়াই ইউনূস সাহেবের! চীনকে নেমন্তন্ন দিয়েছিলেন, তোমরা এসো সমুদ্রপথ দিয়ে, তারপর বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে দখল নাও ভারতের উত্তর পূর্বের 7 বন বা 7 রাজ্যকে। এই 7 রাজ্য এবং এই 7 রাজ্য যে ছোট্ট একটা করিডর দিয়ে ভারতের সাথে যুক্ত, ভারতের এই উত্তর পূর্বের 7 রাজ্য, সেই জায়গাটার নাম হলো শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই চিকেন স্নেককে দখল করা এবং তার মধ্যে দিয়ে উত্তর পূর্বের 7 রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্যে মোহাম্মদ ইউনূস আর তার দলবলের কি হম্বিতম্বি, কত প্ল্যান, কি সুন্দর প্রতিবেশী সুলভ কথা। ভাবুন তো একবার, ভারত টিপে ধরলে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া গতি নেই যাদের, কোথাও যাওয়ার জায়গা নেই, তারা কিনা বলছে আমরা সমুদ্রের অভিভাবক। সম্বল বলতে চীনের কাছ থেকে কেনা 2টো পুরনো সাবমেরিন, তারই জোরে এত বড়াই। পাগলা কুকুরকে বিশ্বাস নেই কখন কাকে কামড়ে দেয়। ভারত মোহাম্মদ ইউনূসের ওইসব হুমকিকে পাগলা কুকুরের ঘেউ ঘেউ ভেবে চুপ করে বসে থাকতে পারত, কিন্তু তা পারেনি, তা করেনি। কারণ পাগলা কুকুর ছাড়া রয়েছে, আবার সেই ছেড়ে দিয়ে রেখে দিয়েছে আবার 2 বিদেশি শক্তিরা। সুতরাং কখন যে কি করে ফেলবে তার তো কোনো ঠিক নেই, কারণ চীন আর পাকিস্তান তো আছে বাংলাদেশের পেছনে। সুতরাং যে কোনো মুহূর্তে পাগলা কুকুর কামড়ে দিতে পারে। তাই স্থল সীমানার বাইরে জল সীমাতেও বাংলাদেশকে এবার ঘিরে ফেলার ব্যবস্থা করলো ভারত। শুধু যে বাংলাদেশকে নজরে রাখা তা নয়, পূর্ব ভারতে এই প্রথম নৌঘাঁটি তৈরির উদ্দেশ্য চীন ও পাকিস্তানের জাহাজের দিকে নজর রাখা, এবং তেমন পরিস্থিতি তৈরি হলে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া। ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী তাই ওই বাংলাদেশকে ঘিরে ফেলার পুরোপুরি একটি নতুন ঘাঁটি তৈরি করছে, নৌঘাঁটি। নতুন এই নৌঘাঁটিটি তৈরি হয়ে গেছে, কারণ এটা যে হলদিয়া ডক কমপ্লেক্স রয়েছে তারই অংশে, তারই সাথে এইটা অ্যানেক্স করে, তারই সাথে এইটা যুক্ত করে এই নৌঘাঁটি তৈরি হচ্ছে। প্রতিরক্ষা সূত্রে জানা যাচ্ছে, ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে অঞ্চলে, ভারতের সামুদ্রিক উপস্থিতি বাড়ানোর জন্য ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের ওই হলদিয়ায় তাই নতুন ঘাঁটি তৈরি করছে। এই কেন্দ্রটি একটু স্পেশালাইজড, কীরকম? ছোট যুদ্ধজাহাজ মোতায়েনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নৌ ডিট্যাচমেন্ট হিসেবে এটা কাজ করবে। ছোট, কারণ আপনারা জানেন যে ভারতের বিশাখাপত্তনম বা ভাইজ্যাগে, সেখানে ভারতের বড় নৌঘাঁটি আছে। নৌঘাঁটি আছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে। তার সাথে সাথে বাংলাদেশকে কাছাকাছির মধ্যে, যাতে কলকাতা বন্দরে তো নাব্যতা নেই সেরকম,
সেই জন্যে বাংলাদেশের এই অঞ্চলটাকে নজরে রাখার জন্যে এবং এখান থেকে চেপে ধরার জন্যে এই হলদিয়া এখানে একটি নতুন নৌঘাঁটি হচ্ছে। এই নৌঘাঁটিটা আগেই বলেছি যে হলদিয়া ডক কমপ্লেক্সকে ব্যবহার করবে, যা নৌবাহিনীকে ন্যূনতম অতিরিক্ত পরিকাঠামো সহ দ্রুত কেন্দ্রটি চালু করতে সাহায্য করবে। প্রাথমিক কাজের মধ্যে একটি ডেডিকেটেড জেটি এবং উপকূলের যে সহায়তা তার সুবিধা নির্মাণ করা হবে এবং সে কাজ শুরু হয়ে গেছে, জোর কদমে চলছে। আশা করা হচ্ছে হলদিয়া ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট FIC এবং 300 টন ওজনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট যেটা NWJ-FAC সেটা থাকবে। এই উচ্চ গতির প্ল্যাটফর্মগুলো 40 থেকে 45 নট পর্যন্ত গতিতে চলতে সক্ষম এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সামুদ্রিক অভিযানের জন্য বিশেষভাবে এটা ডিজাইন করা হয়েছে। এগুলো CRN-91 বন্দুক দিয়ে সজ্জিত কামান এবং থাকবে নাগাস্ত্র মিসাইল সিস্টেম, সেটা এর মধ্যে থাকবে। এই নাগাস্ত্র মিসাইল সিস্টেম দিয়ে নির্ভুল হামলা এবং নজরদারির ভূমিকা বাড়াবে। নৌঘাঁটিটা কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা বলছেন উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত মহাসাগর অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভির ক্রমবর্ধমান আনাগোনা, মানে চীনের নেভির সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের ঘটনা, এগুলো বন্ধ করা। ভারত বাংলাদেশ উপকূল রেখার কাছাকাছি অগভীর জল এবং ঘন সামুদ্রিক যান চলাচল দ্রুত ক্ষিপ্র প্ল্যাটফর্মগুলোকে প্রতিরোধ এবং বাধা দেওয়ার জন্য বিশেষভাবে কার্যকর করে তুলবে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি এবং পাকিস্তানের সাথে মিলে বেজিংয়ের যে গভীরতর প্রতিরক্ষা ও অবকাঠামোগত সম্পৃক্ততার মধ্যে হলদিয়া ঘাঁটিটি একটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। 100 জন অফিসার মোতায়েন করা নৌ অফিসার, মানে নেভি অফিসার এই ঘাঁটিতে মোতায়েন করা হবে। এই নতুন ঘাঁটিটি তুলনামূলকভাবে ছোট হবে, যেখানে ওই যে বললাম 100 জন কর্মকর্তা ও নাবিক থাকবেন, যা থেকে বোঝা যায় এটি একটি পূর্ণাঙ্গ কমান্ড হবে না। এর অবস্থান কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের সরাসরি প্রবেশের সুযোগ দিয়ে একটি কৌশলগত সুবিধা প্রদান করবে এবং হুগলি নদী তার নাব্যতা বেশি না থাকার জন্য সব জায়গাতে সেখানটায় এড়িয়ে এটা গভীর সমুদ্র দিয়ে সরাসরি যেতে পারবে বাংলাদেশে। ভারত বর্তমানে পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রধান নৌ স্থাপনা পরিচালনা করে, যার মধ্যে বিশাখাপত্তনম ভাইজ্যাক, সেখানে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর রয়েছে। এছাড়া একটু আগেই বললাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোও সেখানটায় রয়েছে আন্দামান নিকোবরে। এই পদক্ষেপটি নৌবাহিনীর বৃহত্তর সম্প্রসারণ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। 2024 সালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ভারতের যে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ, সেটা 120টি ইন্টারসেপ্টর ক্রাফট এবং 31টি NWJ-FACS সংগ্রহের এটা কালেকশন করার জোগাড় করার অনুমোদন দিয়েছে। এই জাহাজগুলোর ওজন সাধারণত প্রায় 100 টন। 10-12 জন কর্মী এর মধ্যে থাকতে পারে এতে, এবং উপকূলে টহল দেওয়ার জন্যে, অনুপ্রবেশ বিরোধী অভিযানের জন্যে, বন্দর প্রতিরক্ষার জন্যে এবং হঠাৎ সাডেন কোনো অভিযানের জন্যে এই জাহাজগুলো খুব উপযুক্ত। বিশেষজ্ঞরা বলেছেন
ভারতের এই ধরনের নৌকৌশল সমুদ্রপথ সুরক্ষিত রাখবে, আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং এই অঞ্চলে প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা জোরদার করার জন্যে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের সমর বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন যে নদী ঘেরা বাংলাদেশ ভারতীয় সেনার কাছে নাকি একটা অত্যন্ত শক্ত চ্যালেঞ্জ। ভারত নাকি এই নদী ঘেরা বাংলাদেশে ভেতরে কখনো দখল নিতে পারবে না, অভিযান করলে হেরে যাবে। বড় মাপের শক্তিধর দেশ হলেও ভারতের পক্ষে নাকি বাংলাদেশ অভিযান আদৌ সহজ নয়। নদী যে একটা বড় বাধা অনস্বীকার্য, আর বাংলাদেশ নদী দিয়ে ঘেরা, তবু সেই বাধা সত্ত্বেও ৭১-এ পাকিস্তানি সেনা দুর্গ অক্ষত রাখতে পারেনি, হেরে গিয়েছিল, এটা মনে রাখতে হবে। আর এর পরেও আর একটা আছে, সেটা হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি এই বছরেই শেষ, এই 2026-এ, এবং এখনো এই সরকার যা শুরু করেছে সেটা যদি করতে থাকে তাহলে এই পানি বন্টন চুক্তি এটার পুনর্নবীকরণ হবে না। তবু এবং জল না পেলে বাংলাদেশের নদীগুলোর কি হাল হবে? তিস্তা তো কোনো চুক্তি হয়নি। গঙ্গার যে চুক্তি করেছিলেন শেখ হাসিনা তার প্রথমবারে, সেটাও কিন্তু আর জল না পেলে বাংলাদেশের নদী শুকিয়ে যাবে। তবু সাবধানের মার নেই। আর লক্ষ্য তো শুধু বাংলাদেশ নয়, সেই সঙ্গে চীন ও পাকিস্তানও আছে। আর তাই এই নৌঘাঁটি বিশেষভাবে তৈরির পরিকল্পনা। এই ঘাঁটিতে এমন সব যুদ্ধজাহাজ রাখা হবে যা অগভীর জলে বা নদী যেখানে নাব্যতা খুব বেশি নেই সেখানেও চলাচল করতে পারবে। কেন এই নৌঘাঁটিটি এত গুরুত্বপূর্ণ? হলদিয়ার উদ্দেশ্য বাংলাদেশকে লক করা, তালা মেরে দেয়া, বেরোয়ার পথ নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন বাংলাদেশের ভূখণ্ড দিয়ে বিচ্ছিন্ন রয়েছে ভারত থেকে, ওই যে ছোট্ট করিডর, ভারত এখন পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে নৌপথ ও সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে বাংলাদেশকে কৌশলগতভাবে চারদিক থেকে ঘিরে রাখার বা লক করার নীতি গ্রহণ করেছে। এর সঙ্গে আছে আর একটা উদ্দেশ্য, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে উদ্বেগ। সেন্ট মার্টিন দ্বীপে আপনারা জানেন এবং সোনাদিয়া দ্বীপে মার্কিন সামরিক উপস্থিতির গুঞ্জন এবং সেখানে বিদেশি শক্তির প্রভাব রুখতে ভারত আগে থেকেই এই প্রস্তুতি নিয়ে রাখছে যাতে নদীপথে অভিযান ঠিকমতো করা যায়। এই ঘাঁটির জাহাজগুলো বাংলাদেশের নদীপথ ব্যবহার করে ভেতরে ঢুকে দ্রুত অভিযান চালাতে সক্ষম। 1971 সালের যুদ্ধের উদাহরণ টেনে বলা যায় যে নদীপথের নিয়ন্ত্রণ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। অস্ত্রশস্ত্র এই জাহাজগুলিতে আগেই বলেছি নাগাস্ত্র থাকবে, ড্রোনের মতো প্রযুক্তি থাকবে যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। কৌশলগত দৃষ্টিভঙ্গি ভারত তাহলে কি করতে চাইছে? ভারত এখন মিষ্টি কথা বলার পাশাপাশি হাতে একটা বড় লাঠি সেটা প্রস্তুত রাখছে। যদি কখনো বাংলাদেশ ভারতের স্বার্থ বিরোধী, এখনই তো বাজে কথা তো অনেক কিছুই বলছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়, ধরা যাক যদি হঠাৎ কোনো সন্ত্রাসবাদী আক্রমণ বাংলাদেশের সন্ত্রাসবাদীরা ভারতে করে, তাহলে ভারত যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে সেই লক্ষ্যে স্থল সীমান্তে নতুন আর্মি গ্যারিসন, নতুন করে 3টে হয়ে গেছে ইতিমধ্যেই, আরও একটা মেঘালয়ে হচ্ছে, সেখানে মেঘালয় না, ওটা হচ্ছে মিজোরামে হচ্ছে আরও একটা, এবং জলপথে হলদিয়াতে এই নতুন নৌঘাঁটি তৈরি করা। এই সবই বাংলাদেশকে মাথায় রেখে, চীনকে মাথায় রেখে, পাকিস্তানের জাহাজ মাথায় রেখে এবং অবশ্যই যাতে আমেরিকা এখানে এসে একবারে ফ্রি হ্যান্ড না পায় সেটাও মাথায় রেখে। নিজের স্বাধীন এলাকায় ভারতবর্ষের যে জলসীমা আছে সেই জলসীমায়
ভাসমান পোর্ট করে 24টা প্ল্যাটফর্ম করা হচ্ছে। একটা পোর্ট হবে নৌ নৌ নৌপথ, যেটা নৌবাহিনীর যেটা বন্দর, সেখানে সাবমেরিন থাকবে, সেখানে যুদ্ধজাহাজ থাকবে, সেখানে যে সমস্ত দেশের ওয়ারশিপ আছে তারা এসে ডক করবে। এরকম একটা বিরাট একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কে করবে, কারা করবে, কত বছর সময় লাগবে, কোন জায়গা হচ্ছে না হচ্ছে, আমি কালকের ভিডিওতে বলবো, ওই জন্য এখন আর এখানে বলছি। এটা হচ্ছে। জি। দাদা, এইখানে চিকেন নেক এলাকাতে অনেক বেশি প্রস্তুতি ভারতের, যেটা আমরা লক্ষ্য করছি। এই প্রস্তুতিটা কি বাংলাদেশকে লক্ষ্য করে নাকি চীনকে লক্ষ্য করে? মানে আমাদের দেশে খুব বেশি সরকার এত বেশি খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না বিষয়টা নিয়ে, সেজন্য বলছি। বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের কেউ কি কূটনীতি রাজনীতি কিছু বোঝে? বিন্দুমাত্র পড়াশুনো আছে? আমি তো অন্তত ইউনিভার্সিটি থেকে বেশি পড়াশোনা করেছি, আমার যা মনে হয় কথাবার্তা শুনে। সে নিজেই নিজেকে বলছে, আমি হঠাৎ আবিষ্কার করেছি আমার মধ্যে বিরাট সম্ভাবনা আছে। ঘুম থেকে উঠে তার হঠাৎ মনে হলো সে আবিষ্কার করেছে তার মধ্যে বিরাট সম্ভাবনা আছে। আর সম্ভাবনা তো এই তো বহুমাত্রিক চিত্র দেখছি, 3D সমস্ত চিত্র দেখছি সারা দেশ জুড়ে। তো এরা কি বুঝবে? এরা আন্তর্জাতিক পলিটিক্সটা যদি বুঝতো, তাহলে বুঝতে পারতো ভারত, চীন, রাশিয়া এই আমেরিকার জন্য ক্রমশ কাছাকাছি আসছে। যখন কাছাকাছি আসছে, আর যেখানে চীন বলছে আমি তোমার সমস্ত বিরল খনিজ যা লাগে আমি পুরো তোমায় সাপ্লাই দেবো, ভারত বলছে ঠিক আছে, তোমার বাজার বন্ধ হয়ে গেছে, আমার বাজার তোমাকে আমি খুলে দিচ্ছি, তুমি বাজারে এসো, কিন্তু তোমার ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। ভারত সবসময় বলে যে তুমি আমার এখানে ব্যবসা করো, ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে করতে হবে। কালকে তুমি কোম্পানি গুটিয়ে নিয়ে চলে গেলে, তারপরে দিলে আমার শ্রমিকরা বেকার হয়ে গেল, তা হবে না। তুমি যে টেকনোলজি থেকে তৈরি করছো জিনিসটা, সেই টেকনোলজিটা আমাদের জানাতে হবে, যাতে আমাদের ইঞ্জিনিয়ার তোমরা চলে গেলে তোমাদের শেয়ারটা কিনে আমাদের ভারতীয় কোম্পানি যে চালাতে পারে, যাতে চাকরিটা ক্ষতি হয়। তো সেক্ষেত্রে কি চীনের জন্য করবে? চীন আমাদের শত্রু, এটা স্বীকার করতে কোনো নেই, সংকোচ নেই। চীন আমাদের শত্রু, কিন্তু এখনই চীন কিছু করবে না। চীন এখন খুব বিপদে পড়ে রয়েছে। এখন ভারতকে রাশিয়াকে তার চাই, রাশিয়াকে ভারতের চাই, চীনের চাই, আবার ভারতেরও চীনকে চাই, রাশিয়াকে চাই। একে অপরের বিকল্প হয়ে গেছে, হয়তো কেউ কারোর শত্রু এখন নয়। এখন সম্মিলিত শত্রুকে, সম্মিলিত শত্রু হচ্ছে বাংলাদেশ, যার জন্য রাশিয়া পর্যন্ত বিবৃতি দিয়ে দিয়েছে। আমেরিকা তো বিবৃতি পাঠাচ্ছেই, খলিলুরকে কড়া বিবৃতি দিয়েছে, মানে কড়া কথা শুনিয়ে দিয়েছে। ইউনুসের ভাগ্যে খুব খারাপ অবস্থা, বলেছিলেন না ভীষণ করুণ পরিণতি হবে ওর, ওর কিন্তু খুব করুণ পরিণতি হবে। তরুণদা, আরেকটা জানার আছে, সেটা হচ্ছে ভারতের উপর 500% ট্যারিফ নির্ধারণ করবে প্রস্তাব আছে আমেরিকা। আমেরিকায় ভারতের আমেরিকার নয়, ট্রাম্পের। ট্রাম্পের জি, ট্রাম্পের হ্যাঁ, ভারতের $85 বিলিয়ন মালিক। প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি কিভাবে সামাল দেবে ভারত? ভারতের 87 বিলিয়ন ডলারের আমদানি হয়, 85 বিলিয়ন ডলারের আমাদের রপ্তানি হয়, 2 বিলিয়নের আমাদের হচ্ছে ঘাটতি আছে, তাই তো? আমরা যদি এই যে 85 বিলিয়ন ডলার, যেটা বিলিয়নের আমরা ডলারের যে মালটা আমরা পাঠাই, সেই মালটা আমরা বিকল্প বাজার খুঁজে নিয়েছি।
আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে কত? খুব বেশি হলে $20 বিলিয়ন, খুব বেশি হলে 20 থেকে 22। এখনো বাজার খুঁজে পাইনি, ভবিষ্যতে পেয়ে যাবো, এখনো বাজার পাইনি। তোমরা লক্ষ্য করেছো ইদানিং ভারত তার রুপিকে ডিভ্যালুয়েট করছে। আগে ডলার 80 টাকায় কিনতা, $1, এখন কিনতা 90 টাকা। এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, আগেই করেছিলাম যে এটা হবে, অযথা ভুল বুঝবেন না, অর্থনীতি ডুবে যাচ্ছে। এটা ভারতের প্ল্যান। আমাদের যিনি নোবেল বিজয়ী অমর্ত্য সেন, তার নাম নিশ্চয়ই শুনেছেন, অমর্ত্য সেন, তিনি একটা ডকুমেন্ট দিয়েছিলেন ভারতবর্ষকে। আমাদের ডক্টর ইউনূসের মতো অর্থনীতিবিদ না, তিনি সত্যিকারের অর্থনীতিবিদ। সেই ডকুমেন্টে একটা জিনিস ভারত ওখান থেকে নিয়ে নিয়েছে, তার থেকে, যে ডলারের বিরুদ্ধে যদি তোমায় টিকে থাকতে হয় তাহলে রুপিকে ডিভ্যালুয়েট করো। এটা হচ্ছে, ধরো রাম আমার থেকে $1 এক কেজি চাল কেনে, 80 টাকায় রামকে আমি 1 কেজি চাল দিই, যার দাম হচ্ছে ডলার হিসেবে $1। এবার যখন বাজার আমায় বাড়াতে হবে তাহলে ওকে একটু সুবিধা দিতে হবে। আর রামকে বললাম যে পরের বার থেকে তো আমি 1 কেজির সঙ্গে 100 গ্রাম ফ্রি দেবো। রাম বললো তাহলে আমি তো নেবো না। বললো না, তোমার বেশি টাকা দিতে হবে না, তুমি 80 টাকাই দিও আমাকে, তোমাকে আমি 1 কেজি 100 বানাবো। রাম দেখলো মহা খুশি, আমি 1 কেজি 100 পাচ্ছি, 80 টাকাই দিচ্ছি, রাম খুশি। আমরা যখন টাকাটা পেলাম, 80 টাকার মালটা দিলাম, আমি যখন $1 যখন ভারতে আমি ভাঙাচ্ছি তখন পাচ্ছি আমি কত? 90 টাকা। ডিভ্যালুয়েট করে দিয়েছি কিন্তু আমি। 80 প্লাস 100 গ্রাম যদি হয় তার মানে 88 টাকা টাকার হিসেবে। তাহলে 2 টাকা প্রফিট হলো ভারতের ডলার হিসেবে। এই 2 টাকা কিন্তু বাজারে ছাড়লো না, রেখে দিল 2 টাকা, রুপিকে আরো ডিভ্যালুয়েট করে দিল, 100-110-এ নিয়ে যাবে। তাহলে তখন বলবে যে রাম তোমাকে আমি 200 গ্রাম বেশি দিচ্ছি, তুমি মার্কেট বাড়াও। এই যে $21-22 বিলিয়ন যে গ্যাপটা রয়ে গেছে, গ্যাপটা পূরণ করতে হবে। তাহলে যে আমার থেকে নিচ্ছে তাকে ব্যবসাটাকে বাড়াতে হবে, তাকে সস্তায় মাল দাও। তাতে কি হবে? আমারও সুবিধে, রামেরও সুবিধে, সরকারের সুবিধে, জনগণেরও সুবিধে, আমাদের পকেট ভারী হবে। আগে $80 80 টাকায় $1 ছিল। ইউটিউবে যা রোজগার যারা করতো ভারতীয়রা, সেটা যদি 110 টাকা হয়ে যায় তার রোজগারটা বাড়বে না? তাহলে যারা করে খাচ্ছে তাদেরও সুবিধে, সবার সুবিধে। রাম খুশি, জনগণ খুশি, সরকার খুশি, অর্থনীতি ঠিক। এটা হচ্ছে গোপন অস্ত্র। এটা দিয়েই এখন আমেরিকা সেটা ধরে ফেলেছে। আর এমনি 50% জায়গায় 500% করুক, আর 5,000 করুন। আমি তো বলেছি 50,000 করে দে ভাই, এই রোজকার কিচ ভাল লাগে না। 50,000 ট্যারিফ করে দাও %। এমনি তো আধা স্যাংশন হয়ে গেছে, পুরো স্যাংশন লাগিয়ে দে, কি হবে? আমেরিকাতে 1 ফোঁটা মাল যাচ্ছে না। কই তুমি তো ট্যারিফ তো তুমি ওষুধে চাপাওনি, নিত্য প্রয়োজনীয় জিনিসে তুমি তো চাপাওনি, চিনিতে চাপাওনি তো, কারণ এগুলো লাগে। এখন ওষুধগুলো যদি বন্ধ করে দেয় ভারতবর্ষ, সারা পৃথিবীতে ভারতবর্ষের ওষুধ চলে। আমেরিকানরাও ভারতবর্ষের ওষুধ দিয়ে ওই কম্পোজিশন দেখে তারা কিনে নেয়। তাহলে আমেরিকার কি অবস্থা হবে? এমনিতেই তো অবস্থা খারাপ, চাল ডাল যাচ্ছে না। আমেরিকার বন্ধু বান্ধবকে ফোন করে একবার দেখবেন কি রিয়াকশনটা আছে, দরদাম কোথায় পৌঁছেছে। ওয়ালমার্ট কত বন্ধ হয়ে গেছে, মাল পাওয়া যাচ্ছে না, হু করে মালের দাম বাড়ছে। আর মাল নেই বাজারে,
পাকিস্তানি চাল দিয়ে তো আর চলবে না। পাকিস্তানি চাল হচ্ছে বাসমতি চাল, রোজ তো বাসমতি চাল খাওয়া যাবে না, রেগুলার চাল চাই। রেগুলার চাল একমাত্র গম একমাত্র তো ভারতবর্ষ দেয়, চিনি ভারতবর্ষ দেয়, তেল ভারতবর্ষ দেয়, টুথব্রাশ থেকে টুথপেস্ট থেকে আরম্ভ করে খাবার নুন পর্যন্ত ওয়ালমার্টে গেলে সব পাওয়া যাবে ভারতীয়। বিশেষ করে মশলাপাতি কোথায় পাবে? এই ধনে জিরে, তারপরে তো আরো যে মশলাপাতি, আমরা তো আর রান্না করি না, মেয়েরা জানে। এই যত সমস্ত মশলা আছে, গরম মশলা থেকে আরম্ভ করে যা যা মনে পড়ছে আমার, কালো জিরে বলো জিরে, এই সমস্ত কোথায় পাবে? এখন এই আমেরিকাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কিন্তু ভিড় বেশি। আমেরিকানরা ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসে, তাই টেস্টটা ভালো লাগে। তারা জাঙ্ক ফুড খায় না, বরং ইন্ডিয়ান খাবার খায়। তারাও তো দেখো, বাজারে তো মূল্য বৃদ্ধি হচ্ছে হু হু করে, তার জন্য তো ধার বাড়ছে, তারপরেই তার জন্যই তো এত লাফালাফি করে মালিক